আওয়ামী লীগের আমলে একজন প্রতিমন্ত্রী ছিলেন যিনি দায়িত্ব পাওয়ার পর এত পরিমাণ বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন, এত পরিমাণ বিতর্কিত কথা কিংবা ফালতু কথা বলেছিলেন, যিনি শুধুমাত্র কথার কারণে নিজের পদটি আর ধরে রাখতে পারেননি। তার লিমিট ক্রস করার পর তিনি তার পদ হারিয়েছেন, রাজনীতির রাস্তা থেকে ছিটকে পড়েছিলেন। এমনকি তাকে আর কেউ সেই ছিটকে পড়া জায়গা থেকে আর তুলে আনেনি, এমনকি তিনি তার সব হারিয়ে ফেলেছিলেন আওয়ামী লীগের পতনের আগেই। তার নাম ডাক্তার মুরাদ হাসান। 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগ যখন রাতের ভোট করে বাংলাদেশের জনগণের সামনে তাদের নিরঙ্কুশ জয় দেখিয়েছে, তখন 2019 সালে তারা সরকার গঠন করে। সেই সরকারে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন এই মুরাদ হাসান। সে সময় সেই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন হাসান মাহমুদ। তো মুরাদ হাসান যখন দেখলাম যে তিনি দায়িত্ব পেলেন এবং প্রতিমন্ত্রী হলেন, প্রতিদিন একের পর এক অমুককে আক্রমণ করে তমুককে আক্রমণ করতে, বিএনপিকে, বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে, জিয়াউর রহমানকে, তারেক রহমানের মেয়েকে নিয়ে যা মুখে আসতো তিনি তাই বলতেন। এমন কোনো হেন কুটুক্তি নাই যে তিনি বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে করেননি, জামাতকে নিয়ে করেননি। শেষে কি হইল? ওই যে নিজে লাফাইতে লাফাইতে নিজে গিয়া আগুনের মধ্যে পড়লেন, পদটা হারাইলেন। তার একটা স্ক্যান্ডাল ভাইরাল হইল, বলা হতো যে সেটা ডিজিএফআই থেকে লিক করা হয়েছে, তারপরে তিনি মন্ত্রিত্ব হারাইলেন। ওই যে এতদিন প্রতিমন্ত্রী থাকাকালে তার সামনে পেছনে যে বুম থাকতো, তার সামনে পেছনে যে মানুষের সমাগম থাকতো, হঠাৎ করে সেগুলো নাই হয়ে গেল। তিনি যে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, সেই মন্ত্রণালয়ের মন্ত্রী হাসান মাহমুদই বলে উঠলেন তার পদ যাওয়ার পরপরই যে গত কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি তিনি অসুস্থ মনে হচ্ছে, আমার কাছে তার চিকিৎসা দরকার। অর্থাৎ মুরাদ হাসান গত কয়েকদিনে যে কার্যক্রম পালন করেছেন বা যে দলের হয়ে যেসব কাজ করেছেন কিংবা যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলোকে হাসান মাহমুদ এক কথাতে অসুস্থ হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ রাজনীতিতে লিমিট ক্রস করা খুবই জঘন্য বিষয় এবং আপনার জন্য খুবই ক্ষতিকর। এমনকি এই লিমিট ক্রস করে যদি আপনি এই রাজনীতির রাস্তা থেকে ছিটকে পড়েন, আপনাকে আর কেউ টেনে তুলবে না। আওয়ামী লীগের সেই প্রতিমন্ত্রী মুরাদ হাসান যে রাজনীতিটা করতেন, যে কথার রাজনীতিটা করতেন, সেই কথার রাজনীতি এখন আমরা আবারও দেখতে পাচ্ছি। সেটা সম্ভবত অনেকেই অকপটে স্বীকার করবেন। এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সমন্বয়কের দায়িত্বে যিনি রয়েছেন এনসিপির, সেই নাসির উদ্দিন পাটোয়ারি একই ধরনের খেলা খেলছেন। তবে একই ধরনের কথার রাজনীতি খেলতে গিয়া তিনিও মুরাদ হাসানের মতো তার লিমিট ক্রস করে ফেলছেন। ইতিমধ্যে আমরা তার এমন কিছু বক্তব্য শুনেছি যেখানে তিনি বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে এমন বক্তব্য দিয়েছেন যেখানে তার লিমিট ক্রস হয়েছে বলে অনেকেই মন্তব্য করছেন। দেখেন ঘটনা শুরু থেকে, যখনই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হলেন, এরপরে আমরা দেখলাম নাসির উদ্দিন পাটোয়ারি, যখন জামাত মিলে এনসিপি জোট করলো, নাসির উদ্দিন পাটোয়ারিকে ঢাকা 8 আসনে দেওয়া হলো। নাসির উদ্দিন পাটোয়ারি এরপরে দেখলাম একটা বড় ধরনের সুযোগ পেল। এই যে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটার দায়টা কিছুটা মির্জা আব্বাসের দিকে দিয়ে তারা এক ধরনের ট্যাগিংয়ের রাজনীতি খেলে মির্জা আব্বাসকে আক্রমণ শুরু করলো। অনেকেই তখন মনে করেছিলেন যে এটা একটা ভোটের রাজনীতি, ভোটে প্রতিপক্ষকে ঘায়েল করে প্রতিপক্ষের নেতিবাচক দিকগুলো বা প্রতিপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাকে ভোটের মাঠে খাটো করে অন্তত ভোটগুলো, নিরপেক্ষ ভোট বলেন, সাধারণ মানুষের ভোট বলেন, সেগুলো নিজের দিকে টানার চেষ্টা করেছেন। কিন্তু এই যে ভোটের যে খেলা, এই খেলা তো ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কি শেষ হয়েছে? না। আমরা দেখতে পাচ্ছি ওই যে মুরাদ হাসান যে ধরনের রাজনীতি করছেন, ঠিক ভোটের পরেও একই ধরনের রাজনীতি করার চেষ্টা করছেন এই নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি শেষ পর্যন্ত এমনভাবে রোজা রেখে এমনভাবে কথা বলেছেন, স্রেফ বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে তিনি গালি দিয়েছেন। এমনভাবে তিনি কথা বলেছেন, রোজা রেখে পাঞ্জাবি পরিহিত টুপি মাথায় নাসির উদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে উদ্দেশ করে যে বক্তব্যটি দিয়েছেন, এটা খুবই তার লিমিট ক্রস হিসাবে দেখছেন অনেকেই। আমি নানান মানুষের মন্তব্য দেখছি, নানান মানুষের রিয়াকশান দেখছি, তারা আসলে নাসির উদ্দিন পাটোয়ারিকে তিনি যে কথাটি বলেছেন, যে স্ল্যাংটি মির্জা আব্বাসের বিরুদ্ধে ব্যবহার করেছেন, এটাকে আসলে সমর্থন করছে না এবং অনেকেই বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি তার রাজনৈতিক লিমিট ক্রস করে ফেলেছেন। এখন এখানেও যে ঘটনার সূত্রপাত, সেটা আসলো কোত্থেকে? দেখেন, নাসির উদ্দিন পাটোয়ারি তো নির্বাচনের আগে থেকে নির্বাচনের পরে থেকে একেবারে অনবরত মির্জা আব্বাসের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা দেখলাম মির্জা আব্বাস দু এক জায়গায় হয়তো এগুলোর
প্রতিক্রিয়া জানাচ্ছেন যে একজন তো সকালবেলা বিকালবেলা আমার কথা বলেন, কিন্তু এর বাইরে আসলে তিনি খুব বেশি কিছু বলছেন না। সম্ভবত বিএনপির কেন্দ্রীয় নির্দেশ থাকতে পারে যে হচ্ছে এইসব বিষয়ে আসলে গা মাখানো উচিত না, তাদের এখন সরকার পরিচালনার দিকেই মনোযোগ দেওয়া উচিত। কিন্তু আমরা দেখলাম অনবরত বলে যাচ্ছে। তখন আমরা দেখলাম বিএনপির রমনা জোনের যিনি বিএনপির সভাপতি আছেন তিনি একটি মামলার আবেদন করলেন। মামলার পর আদালত নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করলেন, অর্থাৎ তাকে আদালতে হাজির হতে বললেন। হয়তো বা তদন্ত করবেন কিংবা হচ্ছে এই বিষয়ে সতর্ক করবেন, কিছু একটা আদালত হয়তো করবেন বা এই মামলার পরিপ্রেক্ষিতে কিছু একটা। মামলার কথা শুনে নাসিরউদ্দিন পাটোয়ারি খুবই ক্ষিপ্ত হলেন। তিনি খুব জঘন্যভাবে মির্জা আব্বাস এবং বিএনপিকে আক্রমণ করলেন। তিনি বরিশাল বিভাগীয় এনসিপির ইফতার সমাবেশে ছিলেন, সেখানে তিনি একটি বক্তব্য দিলেন। কি বলছেন একটু আপনাদেরকে বলি। তিনি আসলে জাস্ট একটা স্ল্যাং ব্যবহার করেছেন যেটা আমি এখানে বলতে পারছি না। তিনি বলছেন, তোমারে গোনার টাইম নেই। মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলছেন, তোমারে গোনার টাইম নেই, ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বাস করি, অথচ তার আগে সে স্ল্যাং ব্যবহার করছে, আবার বলছে তোমারে গোনার টাইম নেই, ভদ্র হতে শিখুন। কিন্তু তার বক্তব্যটাই অভদ্র, চরম অভদ্র এবং রাজনৈতিকভাবে খুবই কটু একটা বক্তব্য তিনি দিয়েছেন। তিনি বলছেন অসভ্য আচরণ করবেন না, অসভ্য আচরণ যদি করেন কিভাবে আপনাকে সভ্য করতে হয় তা আমাদের জানা আছে। মির্জা আব্বাসের বিরুদ্ধে তিনি এরকম সভ্য হওয়ার বার্তা দিচ্ছেন, অথচ মির্জা আব্বাস তাকে কোনো হয়রানি করেনি। মির্জা আব্বাস তাকে এই মামলাটা বাদে সেরকম পরিমাণ কোনো হামলার শিকার হতে হয়নি মির্জা আব্বাসের হাতে, কিন্তু তিনি এভাবে তাকে আক্রমণ করছেন। তিনি বলছেন আপনি ঢাকা ৮ আসনে ফেল করেছিলেন, তারেক রহমান নিজে এসে আপনাকে রক্ষা করেছেন। অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন তিনি যে আসনে নির্বাচন করেছেন সে আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে মির্জা আব্বাস হেরেছে এবং তারেক রহমান নিজে এসে তাকে রক্ষা করেছেন। তিনি বলছেন এখনো সময় আছে, ভদ্র হন, আপনাকে কিভাবে সোজা করতে হয় তা আমাদের জানা আছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য, যে এইভাবে আক্রমণ করে যে হচ্ছে আপনি ঢাকা ৮ আসনে হেরেছেন, তারপরে আপনাকে অমুক উল্লেখ করে তারপরে হচ্ছে আপনাকে গোনার টাইম নেই, এগুলো যে বলছেন, এর পরিপ্রেক্ষিতে যদি মির্জা আব্বাস খেপেন আসলে কি ঘটবে? খুব ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। মির্জা আব্বাস যে আসলে রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী এবং তার লোকবল যে ঢাকা শহরে কেমন রয়েছে এটা আপনারা অনেকেই জানেন, কিন্তু সে তো ধৈর্যের পরিচয় এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, মির্জা আব্বাসের বিরুদ্ধে যদি কনক্রিট কোনো তথ্য থাকে যে তিনি ভোট চুরি করেছেন, তিনি চাঁদাবাজি করেছেন, তিনি ওই জায়গা থেকে চাঁদা তুলেছেন, তার ওই কেলেঙ্কারি রয়েছে, সেই কেলেঙ্কারি রয়েছে, আপনি নথিসহ থানায় মামলা করেন, আদালতে যান। যদি থানা অ্যাকশন না নেয়, যদি আদালত অ্যাকশন না নেয়, আপনি সরাসরি সেই নথিগুলো জনগণের সামনে প্রকাশ করেন। আর যদি না পারেন, ধরে নিব আপনি কন্টিনিউয়াসলি রাজনৈতিক রেটোরিক ব্যবহার করছেন মির্জা আব্বাসের বিরুদ্ধে। আসলে যখন আপনি গালিগালাজ করবেন, যখন আপনি কন্টিনিউয়াসলি একজনকে চাঁদাবাজ বলে যাবেন, দুর্নীতিবাজ বলে যাবেন, অপরাধী বলে যাবেন, এটা তখন আর রাজনৈতিক রেটোরিকও থাকে না, এটা আসলে অপরাধের পর্যায়ে চলে যায়। কিন্তু আপনি প্রতিদিন এভাবে তো একজনকে এভাবে ঘায়েল করতে পারেন না। পাশাপাশি আরেকটা বিষয়, নির্বাচনের আগে এনসিপির রাজনীতি একরকম ছিল। আমরা ভেবেছি নির্বাচনের পরে তারা সম্পূর্ণ মানুষকেন্দ্রিক রাজনীতি করবে। আগামী 5 বছর তারা সময় পাবে নির্বাচনের আগ পর্যন্ত মানুষদেরকে তাদের দলে টানার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনসিপি শুধুমাত্র বিএনপির বিরোধিতায় পড়ে আছে। এখন পর্যন্ত তাদের নেতাদের যে বক্তব্য, তাদের কেন্দ্র থেকে একদম তৃণমূল পর্যন্ত, তৃণমূল বলতে তখন আহামরি কিছু নাই, তাও দু একজনের যে বক্তব্য শুনি, আসলে তাদের বিএনপির বিরোধিতা ছাড়া এনসিপির আপাতত আর কোনো রাজনীতি দেখা যাচ্ছে না। এভাবে কি তাদের রাজনীতি দাঁড়াবে জামাতের পেটের মধ্যে ঢুকে? কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। নাসিরউদ্দিন পাটোয়ারির পরিণতি কি হইতে পারে? ওই যে ডাক্তার মুরাদ হাসানের যে পরিণতি হয়েছে, যে রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়া, রাজনীতির রাস্তা থেকে ছিটকে পড়া, এমন জায়গায় গিয়ে পড়া, আসলে নিজেকে নিজে রক্ষা করতে পারবে না, কেউ টেনেও তুলতে পারবে না। আপনি যদি কন্টিনিউয়াসলি এভাবে কথা বলতে থাকেন, আপনার গ্রহণযোগ্যতা হারাতে থাকবে, মানুষ আপনাকে খুব হালকাভাবে নিচ্ছে। আপনি মনে করছেন আপনার সামনে ক্যামেরা আছে, আপনার সামনে টেলিভিশনের ভুম, তারপরে হচ্ছে ইউটিউবারদের হচ্ছে অডিও রেকর্ডার, ক্যামেরা, মোবাইল, নানান কিছু এসে হাজির হচ্ছে। আপনি যেখানে যাচ্ছেন মানুষ স্লোগান দিচ্ছে, জামাতের বট বাহিনীর লোকেরা এসে আপনার সঙ্গে যোগ দিচ্ছে, অনেক মানুষ হচ্ছেন, আপনি এই জনপ্রিয়তাটাকে খুব এনজয় করছেন। এটা আসলে বাংলাদেশের আসল জনপ্রিয়তা না। আপনার সেখানে অনেকেই হচ্ছে কন্টেন্ট তৈরি করার জন্য যায়, জামাতের লোকজন আপনাকে আরও উস্কানি দেওয়ার জন্য সেখানে যায়। কেননা এইসব কথা বলে যদি আপনাকে উস্কে দেওয়া যায়, কন্টিনিউয়াসলি আপনি যদি বিএনপির বিরুদ্ধে কথা বলেন, সেটা জামাতের জন্য খুবই লাভের বিষয়।
কিন্তু রাজনীতির মাঠ থেকে যদি আপনি ছিটকে পড়েন, আপনাকে জামাত, আপনাকে আপনার দল কেউই আপনাকে সেখান থেকে টেনে তুলবে না কিংবা তুলতে পারবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি আমার কাছে মনে হচ্ছে তার রাজনৈতিক পরিণতিটা খুব ভয়াবহ হতে যাচ্ছে। এটা এমন না যে কেউ তাকে হত্যাকাণ্ডের শিকার হবে, এটা এমন না যে হাদির মতো এরকম না। তার রাজনৈতিক মাঠ থেকে ছিটকে পড়ার খুব সম্ভাবনা রয়েছে। তিনি যেভাবে আক্রমণাত্মক রাজনীতি করছেন, এই রাজনীতি বাংলাদেশে করে কেউ টিকতে পারেনি। যেমন আওয়ামী লীগের আরেকজন এই নেতার কথা আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, আহমদ হোসেন সাংগঠনিক সম্পাদক ছিলেন আওয়ামী লীগের সময়, সম্ভবত ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। টকশোতে এসে কিভাবে প্রতিপক্ষকে আক্রমণ করতেন, কী সব ফালতু কথা বলতেন, মদ খেয়ে এসে টকশোতে বসতেন, সেই আহমদ হোসেন নাই। আওয়ামী লীগের পতনের আগেই তার পতন হয়ে গেছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি এখনই সাবধান হওয়ার সময়। এটা রাজনীতি না, রাজনীতি হলো মানুষের সঙ্গে মিশে যাওয়া, মানুষকে আপনার পক্ষে, দেশের সব মানুষকে আপনার পক্ষে নিয়ে আসা, সেটা আপনার বিপক্ষে যারা ছিল তাদেরকেও। আপনি শুধু জামাতের বট বাহিনীকে আপনার কাছে আসবেন, ইউটিউবারদেরকে আপনার কাছে টানবেন, আর বাকিদেরকে আপনার শত্রু বানাবেন, এভাবে আপনার রাজনীতি টিকবে না, পরিণতি খুব ভয়াবহ হতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, বহু প্রত্যাশা নিয়ে এবং বহু চড়াই উতরাই পেরিয়ে, বহু চ্যালেঞ্জের পর 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং তারপর এই অন্তর্বর্তীকালীন সরকারের জম আমল পার হয়ে একটা নিঃশ্বাস ফেলার জায়গা পাওয়া গেছে, একটা ব্রিদিং স্পেস পাওয়া গেছে। আমরা বারবার বলছিলাম এবং বাংলাদেশের বহু বছরের পুরনো, প্রায় অর্ধ শতাব্দী হবে কিছুদিন পরে রাজনৈতিক দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসছে। তার প্রধান, তিনি বহু ত্যাগ তিতিক্ষা নির্যাতন, পৃথিবীর যদি বলেন যে উল্লেখযোগ্য রকম পারিবারিক সংকটের পর তিনি প্রধানমন্ত্রী আছেন। তার সময়ে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রথম মাসে কি কি ঘটনা ঘটল, আমি যে ইস্যুটাতে আপনাদের এখন কনসেন্ট্রেট করব, যে এই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 71 এই রিলেটেড। এখন এইটার মধ্যে দিয়ে যে কোনোভাবে আওয়ামী লীগ চলে আসে, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছিল। সে আওয়ামী লীগ আসার কারণে কিছু মানুষ আছে এই বাংলাদেশে সব সময় ছিল। এটা শেখ মুজিবুর রহমান তিনি যখন বেঁচে ছিলেন তখনও বাংলাদেশকে ভালোবাসতো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কিন্তু শেখ মুজিবুর রহমান, তার শাসন, তার নেতৃত্বকে চ্যালেঞ্জ দেওয়া কিছু মানুষ ছিল। কিন্তু সে মানুষগুলো কখনোই তার 7ই মার্চের ভাষণের বিরোধিতা করতো না, সে মানুষগুলো কখনোই তার মুক্তিযুদ্ধের নেতৃত্বের বিরোধিতা করতো না, সে মানুষগুলো কখনোই মুক্তিযুদ্ধে তার অবদান অস্বীকার করতো না। কিন্তু ভোটের কথা বলেন, রাজনৈতিক চরম সিচুয়েশন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে একটা শক্তি এমনও ছিল, 75-এর 15ই আগস্ট যারা ঘটনা ঘটিয়েছে, সেই মুক্তিযুদ্ধের পক্ষেরই একটা শক্তি এরকম একটা ঘটনা ঘটানোর জন্য প্রস্তুত ছিল। যেহেতু মেজর ডালিম, রশিদ এরা ঘটনা ঘটিয়ে ফেলেছে, সেই মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনগুলোই পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এত বিরোধিতাকারী হয়েছিল যে তারা কট্টর বঙ্গবন্ধু বিরোধী, শেখ মুজিব বিরোধী হয়েছিল। কিন্তু সেই লোকগুলো 7ই মার্চ নিয়ে কখনো কথা তোলে না। আজকে ঢাকা শহরে যা হয়েছে, ধরেন 7ই মার্চে পান্থপথে একদল লোক মিছিল করছে, আমরা বাস্তবতার খাতিরে ধরে নিলাম যে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে এখনো নিষিদ্ধ, বিএনপি গভর্নমেন্টের সময়ও নিষিদ্ধ সংগঠনের মিছিল করা যায় না, কয়েকজনকে ধরে 5-6 জনকে ধরে তাদেরকে সন্ত্রাস দমন আইনে জেলে দেওয়া হয়েছে। যদিও এই সন্ত্রাস দমন আইন নিয়ে বিএনপির বহু সমালোচনা আছে, কিন্তু এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, এই ঘটনা যে কাউকেই এইটা প্রশ্নবিদ্ধ করতে পারে যে ইউনূস আমল তো আমরা তাই দেখেছি। ইউনূস আমলে মঞ্চ 71 রিপোর্টার্স ইউনিটে প্রোগ্রাম করতে গেছে, তাদেরকে সেই একই ট্যাগ দিয়ে যে 71-এর কথা বলে আওয়ামী লীগকে নিয়ে আসা হচ্ছে, এই কথা বলে তাদের উপরে আক্রমণ করা হলো, হেনস্থা করা হলো, গায়ে হাত তোলা হলো। তারপরে সেই হামলাকারীদের কিছু করা হলো না, যারা আক্রান্ত হলো তাদের নামে এই সন্ত্রাস দমন আইনি মামলা দিয়ে মাসের পর মাস জেল খাটানো হলো। সেম এখন একই রকম হামলার শিকার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রী ইমি, তার সাথে 2 সহযোগী, এবং তাদেরকে আবার ধরে নিয়ে থানার ভিতরে মব হলো। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে
এটা মব না, এটা এই ঘটনার পরে আরো ঘটনা ঘটেছে, যেটা আমরা বলেছি যে পাভেল নামে যে ছেলেটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেহেরির টেবিল থেকে তুলে এনে এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, ফেসিবাদ এই ট্যাগ দিয়ে পিটিয়ে আবার থানার সামনে ফেলে যাওয়া হলো, এসব ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটা মব না। স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন, আমি আজ যখন আলোচনা করছি সেদিনও তিনি কক্সবাজারে বলছেন বাংলাদেশে মবের অস্তিত্ব থাকবে না। কিন্তু আমরা শাহবাগের এই ঘটনায় থানার ভেতরে ঢুকে এই ইনি, সে তো কারো গায়ে হাত তোলেনি, তার উপরে আক্রমণ করা হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে, তার সহযোগীদের হেনস্থা করেছে, মাইক ভেঙে ফেলা হয়েছে। কয়েকজন লোক, এরা ছাত্রলীগ না, এরা বামপন্থী সংগঠনের রাজনীতিবিদ, এরা কোনোদিন ছাত্রলীগের মিছিলও করে নাই, তাদের উপরে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে যে হামলাটা করা হলো এবং থানার উপরে করা হলো, এটাকে আপনি কি দিয়ে ব্যাখ্যা করবেন? জুলকারনাইন শাহের সাংবাদিক, তিনি স্পষ্ট কথা বলেন। অনেক সময় আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের বিরাট ভাজন ছিলেন, কারণ অনেক সত্য তথ্য, দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাসের অনেক দুর্নীতি তথ্য তুলেছেন। জুলকারনাইন শাহের লিখেছেন, 7 মার্চের ভাষণ প্রচার বা সম্প্রচার কি বাংলাদেশে নিষিদ্ধ? যদি সেটা না হয় তাহলে এই 3 জনকে জামিন কেন দেওয়া হবে না? এ ধরনের অন্যায় নিপীড়ন অবশ্যই বন্ধ হতে হবে। আমি জানি না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার ইমেজ, শুরুতেই তার ইমেজ এবং তার অবস্থান, তিনি কি এই আওয়াজগুলো শুনবেন কিনা, এই কথাগুলো শুনবেন কিনা যে এগুলো করা ঠিক হবে না বাংলাদেশে এগুলো করাটা আমাদের ইউনূস আমলকে মনে করিয়ে দেয়। আমরা 7 মার্চের পরে ইমির ঘটনা 8 তারিখ গিয়ে 9 তারিখে যা জানছি, সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ বাজিয়ে গ্রেফতার স্লোগান 71-এর সাবেক সাধারণ সম্পাদক শেখ তাসনিম আফরোজ ইমি সহ 3 জনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি নিয়ে জামিন আবেদন নামঞ্জুর করেন। কত বড় সন্ত্রাসী তারা! সন্ত্রাস শিকার তো আমরা দেখলাম তারা হলো। অপর 2 আসামি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাবেক কর্মসংস্থান সম্পাদক মোহাম্মদ আসিফ আহমেদ সৈকত ও সার্জেন্ট জহুরুল হল ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। ইমির পক্ষে অ্যাডভোকেট মনির হোসেন, সৈকতের পক্ষে তরিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুনের পক্ষে গোলাম রব্বানী জামিন চেয়ে শুনানি করেছেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন বলে জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী গোলাম রব্বানী। 7 মার্চ বিকালে রাজধানী চাংখারপুল মোড়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে গিয়ে 2 জন আটক হন। তাদের মধ্যে আসিফ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন, অন্যজন মাইক অপারেটর। ওই 2 জনকে আটকের প্রতিবাদে রিকশার মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কর্মসূচি দিয়েছিলেন ইমি সহ কয়েকজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাম সংগঠনগুলোর প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে ভিপি প্রার্থী ছিলেন ইমি। রাত 9:30টায় কর্মসূচি শুরু হয়। এরপর রাত 10টা দিয়ে কয়েকজন এসে, আমরা এই ঘটনা আপনাদেরকে বলেছি, পরে ডাকসুর ওই যে সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক, যাকে ডাকসুর শিক্ষার্থীরা ইউরেনিয়াম বলে চিনে, মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ ও সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের রিকশাটি টেনে শাহবাগ থানার ভেতরে নিয়ে যায়। শিবির প্যানেলের এরা রিকশা টেনে শাহবাগ থানার ভেতরে নিয়ে যায়। এ সময় ইমির সঙ্গে থাকা মামুনকে ছাত্রলীগ তকমা দিয়ে টেনে হিঁচড়ে থানার ফটকে নিয়ে মারধর করা হয় ইমিকেও। জুলাই অভ্যুত্থানের পর মামুন সার্জেন্ট জহুরুল হল শাখা ছাত্রলীগের কমিটি থেকে পদত্যাগ করেছিলেন। ছাত্রশক্তির নেতাকর্মীরা ধরে ইমি ও মামুনকে টেনে হিঁচড়ে শাহবাগ থানার ভেতরে নিয়ে পুলিশের হাতে তুলে দেন। তাহলে আর কাকে মব বলে? এবং সামলে তো এগুলোই হয়েছে। যে কোনো একটা মানুষকে ধরা হতো, সে যদি আওয়ামী লীগ ছেড়েও আসে, ছাত্রলীগ ছেড়েও আসে, কোনো ধরনের অপরাধে জড়িত না হয়, আজকে কত মাস, জুলাই অভ্যুত্থান হয়েছে কত মাস, 2 বছর পূর্ণ হবে আর কিছুদিন বাদে। এতদিন এই ছেলেগুলোকে তো ধরে, তারা ইউনিভার্সিটি হলেই ছিল, ইউনিভার্সিটিতেই থাকতো, কই কখনো তো বলেনি এখন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কারণে তাদের উপরে এই ভয়াবহ দুর্যোগ। এছাড়া তাদের বিরুদ্ধে পুলিশে কাজে বাধা দেওয়া, থানা হেফাজত থেকে আসিফ আহমদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। দেখেন, রবিবার ইমি সহ 3 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে শাহবাগ থানা পুলিশ। মামলায় অভিযোগ করা হয় আসামিরা মসজিদের দিকে মুখ করে লাউড স্পিকারে উস্কানিমূলক স্লোগান দেন। তারা সরকার বিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রম সচল করার চেষ্টা করে। তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। মামলার বিবরণীতে বলা হয়েছে, এই ঘটনার সময় ডাকসু প্রতিনিধি এবি জুবায়ের ও মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে একদল শিক্ষার্থী আব্দুল আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমিকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদেরকে যে মারধর করা হয়েছে, প্রেশার তৈরি করা হয়েছে, এগুলো কিছুই না। আসলে কি,
আমরা এই রাজনৈতিক বিরোধ বিদ্বেষ দেখতেই থাকবো এবং একটা পর্যায়ে আবার এই কোণঠাসারা তারা আবার একটা কিছু করবে। এই সব থেকে বাংলাদেশের আর কোনো মুক্তি নাই, কোনো উদ্ধার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।